শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে। এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আজকে প্রধান উপদেষ্টা বহুল আলোচিত, সমালোচিত, নির্মম, পৈশাচিক, বিভৎস যেই বিশেষণেই বিশেষায়িত করি না কেন, আয়নাঘর পরিদর্শন করেছেন। এবং পরিদর্শন করার পর উনি যেটি বলেছেন যে আইয়ামে জাহেলিয়াতের একটি নিদর্শন দেখা গেছে, এক কথায় এমনটাই বলেছেন। এছাড়া জাতিসংঘের রিপোর্টও আজকে প্রকাশিত হয়েছে। এই সব কিছু নিয়েই আমরা আলোচনা করব। সঙ্গত কারণে আমাদের আজকের আলোচ্য বিষয়ের নাম দিয়েছি আওয়ামী জাহেলিয়াতের আয়নাঘর। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জনাব শরীফুজ্জামান শরীফ, রয়েছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ডক্টর এ কে এম মতিনুর রহমান। এছাড়া অনলাইনে আমাদের সাথে রয়েছেন আরও দুজন সম্মানিত অতিথি। রয়েছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্নেল মোহাম্মদ জাকারিয়া হোসেন MDS PSCG, এবং রয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে খোদা বাবুল। আপনাদের চারজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো একটু দেখে আসব। দেশে আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ। ভুক্তভোগীদের নিয়ে প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শন, সব অপরাধীকে বিচারের আশ্বাস। জুলাই আন্দোলনে 147 শিশু সহ 1400 মানুষকে হত্যা করা হয়। ক্ষমতা ধরে রাখতে হত্যা ও লাশ গুমের নির্দেশ দেন শেখ হাসিনা, জাতিসংঘের তদন্ত প্রতিবেদন। নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ জনদাবি নিয়ে দেশ জুড়ে বিএনপির 8 দিনের কর্মসূচি শুরু। জুলাই গণহত্যার দ্রুত বিচার করার আহ্বান। এবং পিলখানায় হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আইনের বাইরে গিয়ে মুক্তি না দেওয়ার পরামর্শ। শহীদ পরিবারের 8 দফা দাবিতে বিডিআর সদস্যদের বিক্ষোভ। আমরা শিরোনাম শুনছিলাম, এবারে মূল আলোচনায় যাব। প্রথমেই ডক্টর এ কে এম মতিনুর রহমান, আপনাকে দিয়ে যদি আলোচনা শুরু করি। আমাদের যে আজকের আলোচ্য বিষয় আওয়ামী জাহেলিয়াতের আয়নাঘর, আমরা বহুল বলছিলাম যে প্রধান উপদেষ্টা সেটি পরিদর্শন করেছেন। এর আগেই গণমাধ্যমে আমরা নেত্রনিয়োজের কল্যাণে দেখেছি আয়নাঘরের সেই রিপোর্ট দেখেছি আমরা, এবং পরবর্তীতে যারা ভুক্তভোগী বেরিয়ে এসেছে তাদের কাছ থেকে সেই বয়ান বর্ণনা আমরা শুনেছি। আজকে প্রধান উপদেষ্টা পরিদর্শন করলেন, সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার আলোচনা শুনব। ধন্যবাদ আমিনুল ভাই আপনাকে। সেই সাথে আজকের এই প্যানেলে যারা বিজ্ঞ আলোচক আছেন তাদেরকে শুভেচ্ছা, এবং সম্মানিত দর্শক শ্রোতাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে শিরোনাম করেছেন আওয়ামী জাহিলিয়াতের আয়নাঘর, এবং শিরোনাম সংবাদের শিরোনামের প্রথমে আপনি যেটা দেখিয়েছেন সেটা হচ্ছে আয়নাঘর আমাদের প্রধান উপদেষ্টা আজকে পরিদর্শন করেছেন, এবং বলেছেন যে আইএমএ জাহিলিয়ার যুগকেও আসলে হার মানিয়েছে। আইএমএ জাহিলিয়া যখন হচ্ছে তখন তো সমাজ এত উন্নত ছিল না, তখন এটি ছিল একটা বর্বর সমাজ। আর বর্তমান সময়ে আমরা তো বর্বর সমাজে বসবাস করি না, আমরা একটা সভ্য সমাজে বসবাস করি। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা এর মধ্য দিয়ে আমরা আছি। এই আধুনিক রাষ্ট্র ব্যবস্থার ভেতরেও যে একটা বর্বর সমাজ বিগত দিনে ফ্যাসিস্ট সরকার তৈরি করেছিল, যেটা আপনি উল্লেখ করেছেন যে নেত্র নিউজের মাধ্যমে আমরা জেনেছি, এটা অনেকে বিশ্বাস করতে পারে নাই বা অনেকে বিশ্বাস করে নাই, মনে করছে এটা অনেকটা রেথরিক বা প্রোপাগান্ডা। কিন্তু আজকে তো দৃশ্যমান এটা সবাই দেখছে যে এই আয়নাঘর বাংলাদেশের মতো একটা জায়গা তৈরি করা হয়েছিল, এবং কি নির্মম বিভৎস চিত্র যে একটা মানুষকে আপনি বাথরুমের চাইতেও একটা ছোট্ট ঘর, যেখানে আসলে কোনো আলো বা বাতাস এগুলো পাসিং হওয়ারও কোনো সুযোগ ছিল না। একটা স্বাভাবিক মানুষকে যদি এই ঘরের মধ্যে আপনি রাখেন, কিছুক্ষণ পর হয়তো সে নিজেই
মানসিকভাবে হয়তো বিকারগ্রস্ত হয়ে যাবে। সেখানে দিনের পর দিন, মাসের পর মাস আপনি তাকে অবরুদ্ধ রেখেছেন, এবং যাদেরকে অবরুদ্ধ রেখেছেন তারা কিন্তু একেবারে রাস্তার কোনো মানুষ নয়, অর্থাৎ সমাজের বিজ্ঞজন এবং তারা সুশীল এবং শিক্ষিত মানুষ। তাহলে আপনি একটু কল্পনা করেন যে কীরকম দিন তাদের অতিবাহিত হয়েছে একটি রাষ্ট্রে, যে রাষ্ট্রে জন্মই হয়েছে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। এই রাষ্ট্র বিনির্মাণে আসলে বিভিন্ন সময় বিভিন্নভাবে ভূমিকা রেখেছে শিক্ষার্থী, জনতা, সাধারণ মানুষ। আপনি দেখেন যে প্রতিটি মুহূর্তেই একটা না একটা পট পরিবর্তন আমাদের আসছে। আমি যদি শুরুটা এভাবে করি যে 1971 সালের পর আপনি দেখবেন যে যে ব্রত নিয়ে, যে প্রত্যাশা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে মহান মুক্তিযুদ্ধ হয়েছে, যারা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, অসংখ্য মা বোনের ইজ্জত মানে সম্ভ্রম হারিয়েছেন, তারা যদি ফিল করতো যে 3 বছর বা 3.5 বছরের মাথায় এসে গণতন্ত্রকে হত্যা করে একটি বাকশাল প্রতিষ্ঠা হবে, আমার ধারণা এই শহীদরা হয়তো শহীদ হতেন না, কারণ তারা প্রত্যাশার জায়গায় আসতো না। অনেকে যুদ্ধ ক্ষেত্রে ধরেন পঙ্গুত্ব বরণ করেছে, তাদের আমি দেখেছি যে এরকম অনেক মুক্তিযোদ্ধা তারা দিন শেষে না খেয়েও মৃত্যুবরণ করেছে, এটিও আমাদের জীবনে দেখেছি, দুঃখজনক। এরপর আপনি দেখেন যে তার পরবর্তীতে পট পরিবর্তনের ভিতর দিয়ে আমরা আরেকটি স্বৈরশাসককে পেলাম, যেটি 1982 সালে হোসেন মোহাম্মদ এরশাদ, এবং সেও দীর্ঘ 9 বছর কিন্তু আপনার রাষ্ট্র পরিচালনা করেছে। সেও স্বৈরশাসক ছিল, দুর্বৃত্তায়ন তৈরি করেছিল, ব্ল্যাক মানির ছড়াছড়ি হয়েছিল, কিন্তু তারপরেও এই যে নতুন যে ডাইমেনশনগুলো, আয়নাঘর অথবা গুম বা হত্যা, সরাসরি গুলি করা, এটি কিন্তু এরশাদ পিরিয়ডে ছিল না। আমরা এন্টার ছাত্র জীবনে কিন্তু তার টেনিয়রটা দেখেছি। সর্বশেষ পরিণতি ঘটেছে 1990 সালে, যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি আশ্চর্য হয়ে যাই যে একটা সামরিক সরকার, তার ভিতরেও কিছু সৌন্দর্য ছিল। এখন মানে এটা কিন্তু অনেকে মনে করবে যে আমি তাকে প্রশংসা করছি, কিন্তু শেখ হাসিনার সাথে যদি তুলনা করেন তাহলে সে তুলনায় আমি মনে করি এরশাদ, হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব একটা অ্যাঞ্জেল ছিলেন। কারণ উনি হয়তো, আপনি সরাসরি লাঠিপেটা হয়েছে কিন্তু মানুষকে গুলি করে না, কিছু দুর্বৃত্তায়ন হয়েছে, খুন হয়েছে, ব্ল্যাক মানির যাত্রাটা শুরু হয়েছে সেখান থেকেই, কিন্তু রাজনীতিটা অতটা কলুষিত হয় না, একদলীয় শাসন ব্যবস্থাও উনি ছিলেন। কিন্তু দেখেন যে এই যে আয়নাঘর, যেটি সভ্য সিভিলাইজড একটা সোসাইটিতে কখনোই কল্পনা করা যায় না। আমার কাছে মনে হয় কি, এই যে শেখ হাসিনা, আমার মনে হয় যে মানসিকভাবে একটা সাইকো ছিলেন উনি। আমার ধারণা উনি মানুষের মৃত্যু, মানুষের প্রতি প্রতিহিংসা পরায়ণ এবং মানুষকে খুন করা, এটি মনে হয় তার নিত্য নৈমিত্তিক একটা নেশায় পরিণত হয়ে গেছিলো, যেটি বাংলাদেশের মানুষ এখন আস্তে আস্তে দেখতে পাচ্ছে। এবং এরকম একটি ভয়াবহ বিভৎস চিত্র উনি ধারণ করেছেন এবং ঘটিয়েছেন, অসংখ্য মানুষের জীবন উনি ঘটিয়েছেন। কিন্তু এর সাথে 5 তারিখের পরে যে প্রত্যাশা আমাদের ভিতরে ছিল, সেই প্রত্যাশা অনুযায়ী আজকে যেমন প্রধান উপদেষ্টা বলেছেন যে সব অপরাধীকে বিচারের আওতায় নিয়ে আসা হবে, আশ্বাস দিয়েছেন। 6 মাস কিন্তু খুব কম সময় নয়। তাহলে বিডিআরের মতো একটি ঘটনা, যেটি বলা হচ্ছে বিডিআর মানে আপনার পিলখানা, ডক্টর মতিনুর রহমান, আমি এই বিষয়ে আসবো, আমি এটা দিয়ে শেষ করি। তো একটার পর একটা যদি আপনি দেখেন, আপনি কি বলতে পারবেন যে একটা দৃশ্যমান ঘটনাটি বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট দেখাতে পেরেছে? কারণ আমি শুধু নয়, সাধারণ জনগণ হিসেবে প্রত্যেকটি মানুষের উপলব্ধি হচ্ছে প্রতিটি স্তরে এখনও পর্যন্ত দুর্বৃত্তায়নের দখলে কিন্তু রয়েছে। তাহলে আপনি 6 মাসের ভিতরে কেন এই অপরাধীদেরকে আইডেন্টিফাই করলেন না অ্যাটলিস্ট? এবং আমি আরেকটা জিনিস দেখেন যে আয়নাঘরের যারা নায়ক ছিলেন, আয়নাঘরের রূপকারের নায়ক, যারা এটি বাস্তবায়ন করেছেন, তাদের যে নায়ক, 5 তারিখের পরে আমরা যেটি দেখলাম যে প্রায় 628 জন ক্রিমিনালস, যারা বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিল, এবং এই মুহূর্তে তারা দেশে নাই, তারা দেশ থেকে চলে গেছে। তাহলে দেশ থেকে চলে গেল 5 তারিখের পরে, 8 তারিখে সরকার গঠন হলো। এবং মজার ব্যাপার হচ্ছে যে এরপরে একটা প্রজ্ঞাপন দেখলাম যে প্রত্যেকটি এয়ারপোর্টে নিষেধাজ্ঞা জারি করা হলো যে তাদেরকে দেশ ত্যাগে বাধা প্রদান করে, কিন্তু তার আগে কিন্তু তারা দেশ থেকে পালিয়েছে। এখন এই যে ঘটনাটি, আপনি যদি কথা এবং কাজ এই দুটির সাথে যদি সমন্বয় না থাকে, তাহলে মানুষের প্রত্যাশা, আকাঙ্ক্ষা, এবং এই যে 2000 শিক্ষার্থী জনতা যে মৃত্যুবরণ করলো, তারা শহীদ হলো, জীবন উৎসর্গ করলো, এদেরকে আপনি কিভাবে বুঝ দেবেন? যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদেরকে আপনি কি আনসার দিবেন? এই জন্য আমি মনে করি যে আসলে দেখেন
আমি আসবো আবার আপনার কাছে। এটি আমাদের জন্য আসলে প্রতিটি মুহূর্তই দুঃখজনক। আমি আসবো আবার আপনার কাছে, আমি একটু শুনে আসি। জনাব ফজলে হুদা বাবুল, আপনি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি। আমরা যে আয়নাঘর প্রসঙ্গে আলাপ করছিলাম, আপনাদের দলেরও অনেক নেতাকর্মীর এই মানে বেদনাবিধুর অভিজ্ঞতা বলি, নির্মম অভিজ্ঞতা রয়েছে। সার্বিকভাবে আপনার বক্তব্য শুনব। ধন্যবাদ এটিএন বাংলাকে প্রথমবারের মতো আমাকে সংযুক্ত করবার জন্য। সুন্দর বিষয়, কিন্তু নির্মম বিষয়। সুন্দর এবং নির্মম এ কারণেই বললাম, কারণ এরকম বিষয় এখন আলোচনা হবার খুব জরুরি বলে আমি মনে। দ্বিতীয় বিষয় হচ্ছে নির্মম বিষয়। এটা আপনারা সবাই জানেন যে কি নির্মমতা হয়েছে। আজকের বোধহয় পুরো বাংলাদেশের এটা টক অফ বাংলাদেশ ছিল যে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস উনি নিজে ভিজিট করেছেন। কিছু সংখ্যক যারা আয়নাঘরের বন্দিশালায় ছিলেন তাদেরকে নিয়ে, সবাই ছিল না সেখানে, কিছু বিদেশি মিডিয়াকে নিয়ে উনি ছিলেন সেখানে, এবং এটা আজকে জনসমক্ষে প্রকাশ হয়েছে। আমরা কিছু তথ্যও পেয়েছি, এবং সেখানে তো আমরা জানি যে সারা বাংলাদেশে গুম হয়েছে এ পর্যন্ত র্যাব, ডিজিএফআই, ডিবি, সিটিটিসি, সিআইডি এবং পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ করেছে এটা হচ্ছে ১৬৭৬টি অভিযোগ করেছে। এর মধ্যে ৭৪৮টি অভিযোগের তদন্ত শেষ হয়নি, কিন্তু অভিযোগ তারা আমলে নিয়ে এটার ব্যাপারে একটা তারা বাছাই করেছে যে এই বিষয়গুলো নিয়ে এই ৭৫৮ জনের যে অভিযোগ এটা তারা বাছাই করেছে এবং এটার ব্যাপারে তারা পদক্ষেপ নিতে যাচ্ছেন। এর মধ্যে টোটাল অভিযোগের মধ্যে ৭৩% অভিযোগকারী তারা ফেরত আসতে পেরেছেন, এবং প্রায় ২০৪ জনের কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি। এর মাঝে আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন অন্যতম নেতা, আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, আমি যার রুমে উঠেছিলাম কবি জসিমউদ্দিন হলের, আমাদের সাবেক ছাত্র নেতা ইলিয়াস আলীর গুমের ঘটনা, এটা বাংলাদেশের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ একটা ঘটনা ঘটে। এরপর আমাদের বর্তমানে স্থায়ী কমিটির যিনি সদস্য, সাবেক ছাত্র নেতা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ স্যারও কিভাবে গুম হয়েছিল এবং ভারতে গেছে। আমারও সৌভাগ্য হয়েছিল ওই সময় তাকে সেই মেঘালয়ে যে স্যারের সাথে দেখা করবার, ঘটনাগুলো প্রত্যক্ষভাবে তার নিজের মুখ থেকে শুনবার আমার সৌভাগ্য হয়েছিল। কাজে এটা যে কত বিভৎস, এবং আমরা যখন রাজপথে এটা নিয়ে আন্দোলন করি, কথা বলি, আপনি জানেন মায়ের ডাক নিয়ে ঘটনাটা, যখন ইউএস অ্যাম্বাসেডার যেখানে যায় সেখানে আবারও সেই প্রেতাত্মারা কি কি ঘটনা ঘটিয়েছে, আবার মায়ের ডাকের বিকল্প তারা একটা অন্য একটা জিনিস এনে দাঁড় করিয়ে এই জিনিসটাকে কিভাবে লুকাবোর চেষ্টা করানো হয়েছে। কিন্তু এই যে আইএমএ জাহেলিয়াত যুগে এই শেখ হাসিনা ওয়াজেদ যে একটা রেজিম তৈরি করেছিল, এই রেজিমের আমরা কিন্তু ৬ মাস হয়ে গেছে, কিন্তু এই আয়নাঘরের রেজিমকে নিয়ে কিন্তু আমরা কোনো দৃশ্যমান কোনো অ্যাকশন দেখছি না। বিশেষ করে এই যে র্যাব, ডিজিএফআই, সিআইডি, ডিবি, সিটিডিসি, তাদের বিরুদ্ধে যে প্রকাশ্য প্রমাণ থাকবার পরও তাদেরকে এই ৬ মাসেও কিন্তু অধিকাংশেরই চাকরিচ্যুত করা হয়নি এবং বিচারের আওতায় আনা হয়নি। নাম্বার 1। নাম্বার 2, এর সাথে যে প্রশাসনগুলো ছিল তাদেরকেও এখনো বিচারের আওতায় নিয়ে আসা হয়নি। কারণ শুধুমাত্র এইসব প্রশাসনই না, শুধু পুলিশ প্রশাসনই না, বিচার বিভাগটাও কীরকম ছিল এটা আমরা জানি। আমরা নিজেরাই, আমরা দলের নেতাকর্মী এটার অনেকটাই ভুক্তভোগী। আমি যেখানে এলাকায় ছিলাম না, আমি যখন দেশের বাইরে ছিলাম তখনও আমি কিন্তু এই বিস্ফোরক মামলার ১ নম্বর আসামি হয়েছি। কাজে এই যে একটা রেজিম তারা যে ১৫ বছরে গেছে, এই ৬ মাসেও কিন্তু কোনো দৃশ্যমান বিচার প্রক্রিয়াটা যেটা হওয়া উচিত ওটা কিন্তু আমরা দেখতে পাইনি। আজকে জাতিসংঘের হিসাবে আমরা যে হিসেবগুলো আমাদের সামনে এসেছে, এগুলোর কিন্তু বিচার প্রক্রিয়া, হ্যাঁ আমরা সাধুবাদ জানাই যেটি আজকের প্রধান উপদেষ্টা বলেছেন যে হ্যাঁ
আমরা বিচার প্রক্রিয়াটা স্বচ্ছ করতে চাই, যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়। কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার জন্য যদি মব বিচার করা হয়, যদি সমাজে বিশৃঙ্খলা করা হয়, যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না থাকে, যদি দেশের শান্তি ফেরত না আসে, যদি আমরা নির্বাচনের পথে জনগণের হাতে ক্ষমতা দিতে না পারি, দেশ যদি এভাবেই চলতে থাকে, তাহলে সেইখানে কিন্তু আমাদের দলের কথা আছে। এবং এ কারণেই আপনারা জানেন আজকে দ্রব্যমূল্যের যে অবস্থা, দেশের যে অস্থিরতা, এই দ্রুত নির্বাচন কেন দিবে না, এই জন্যই কিন্তু আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে দিয়ে জেলা শহরে এবং মহানগর এবং বিভাগীয় শহরে কিন্তু আমরা জনসভার ডাক দিয়েছি। জনসভাটা এমন না যে সরকারের বিরুদ্ধে, একটা রাজনৈতিক দল হিসেবে এটি আমাদের দায়িত্ব। এবং আপনি দেখেছেন যে এই যে পট পরিবর্তনের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া 15 বছর অবরুদ্ধ থাকবার পরও, নির্যাতনের পরও তার সন্তান আরাফাত রহমান কোকোকে খুন করা হয়েছে, তার বড় সন্তানকে কিভাবে নির্যাতন করা হয়েছে, তারপরেও তিনি কিন্তু মুখ খোলেননি। কিন্তু যখনই পট পরিবর্তন হয়েছে, ম্যাডাম খালেদা জিয়া কিন্তু সেই আপোষহীন অবস্থায় থাকবার, জনগণকে শান্ত থাকবার নির্দেশ দিয়েছে। এবং আপনি জানেন সেই কাদের সাহেবের, সাহিত্যিক কাদের সাহেবের কথা, ভারতের যিনি 1 নম্বর যোগাযোগকারী হিসেবে ছিলেন, আওয়ামী লীগের তথাকথিত সাধারণ সম্পাদক, এই কাদের সাহেবও কিন্তু বলেছিল 1.5 লক্ষ লোক একদিনের মধ্যে নিহত হবে। কিন্তু ম্যাডাম খালেদা জিয়ার দৃঢ় অবস্থান এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যেভাবে দলকে এক হাতে কন্ট্রোল করবার একটা অবস্থায় উনি এসেছেন এবং দেশকে শান্ত রেখেছেন। কিন্তু তারপরেও যখন আমরা দেখি তত্ত্বাবধায়ক সরকার একটা নির্বাচনের একটা ডেট ডিক্লেয়ার করতে পারেন না, দেশের দ্রব্যমূল্য ঠিক থাকে না, যখন এইসব মব সিচুয়েশনের তৈরি হয়, বইমেলায় এমন একটা ঘটনা ঘটে গেল যেখানে সরকারের আমরা কোনো দৃশ্যমান যেসব ইন্টেলিজেন্স আছে তাদের আগে থেকে কোনো প্রস্তুতি বা তথ্য ছিল না। আপনারা দেখেছেন যে মানুষের ঘর পুড়ছে খামাখা। বিএনপি এইসব রাজনীতির বিরুদ্ধে অবস্থান করে। বিএনপি সবসময় গণতন্ত্রের পক্ষে, শান্তির পক্ষে, সাম্যের পক্ষে, জনগণের পক্ষে। অসংখ্য ধন্যবাদ। এই আয়না ঘরের বিরুদ্ধে প্রথম এই আয়না ঘরের শিকার কিন্তু বিএনপির নেতারা হয়েছে এবং এর অধিকাংশই কিন্তু বিএনপির নেতাদের নির্যাতনের এবং আমাদের বক্তব্য এবং স্পষ্ট ভাষায় আমরা গত 15 বছর এই কথাগুলো বলে এসেছি, যেটা আজকে মানুষ এটা প্রকাশ্যে দেখতে পাচ্ছেন এবং রাষ্ট্রীয়ভাবে এটা এখন বিভিন্ন তথ্য প্রমাণের মাধ্যমে এটাকে এস্টাবলিশ করা হয়েছে এবং সত্য প্রমাণিত হয়েছে। অসংখ্য ধন্যবাদ। আমি আসবো আবার আপনার কাছে, একটু শুনে আসি জনাব শরীফুজ্জামান শরীফ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে, সাথে যারা শুনছেন তাদেরকেও শুভেচ্ছা। দুইজনের আলোচনা শুনলাম, তারা অনেকটা কথা বলে ফেলেছেন। শেখ হাসিনার যে নির্মম শাসন, সেই শাসনের অনেকগুলো উইন্ডো ছিল। তার একটা উইন্ডো হচ্ছে এই যে মানুষকে গ্রেপ্তার করা, মানুষকে তুলে নিয়ে যাওয়া এবং তাদেরকে গোপন কোনো না কোনো জায়গায় লুকিয়ে রাখা, কেউকে চিরদিনের জন্য শেষ করে ফেলা। আমি এই যে গুম এবং অপহরণ নিয়ে কথা বলতে গেলে আমার চোখের সামনে একটা মুখ ভেসে ওঠে। আমি যখন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি, তখন আমার কমিটির সহসভাপতি এবং আমার খুলনা জেলার সভাপতি KM শামীম আক্তার, তাকে ঢাকার পল্টনে তার বাসার সামনে থেকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয় এবং তারপর থেকে শামীম আর ফেরত আসেনি প্রায় 10 বছরের মতো। আমার ছাত্র আন্দোলনের সব থেকে রাজনৈতিক সহকর্মীদের মধ্যে কেউ বন্ধু হয়ে ওঠে না, আমার সেই ধরনের বন্ধু। এবং তার সাথে ব্যক্তিগত সম্পর্কের জায়গাটা এমন, আমরা প্রায় একই সময়ে দুইজনে বিয়ে করি এবং আমরা একটা বাসা নেই এবং দুইজনে ভাগাভাগি করে, আমি আমার পরিবার, সে পরিবার, ঘনিষ্ঠতার জায়গাটা ছিল এরকম। তো সেই শামীমকে আমরা আর খুঁজে পাই নাই এবং এর বাইরে তো অসংখ্য সাধারণ মানুষ, রাজনৈতিক কর্মী, এমনকি আপনার মনে আছে যে কার্টুন আঁকার কারণে একজনকে গ্রেপ্তার করে তাকেও এরকমের নির্যাতন করে হত্যা করা হয়েছে। শেখ হাসিনার যে সমস্ত শাসনগুলো এই দেশের মানুষের, এই দেশের মানবাধিকার, গণতন্ত্রের জায়গায় ক্ষত তৈরি করেছে, তার অন্যতম একটা দুষ্ট ক্ষত হচ্ছে এই যে গুম করা, অপহরণ করা, নেতাদেরকে দেশ থেকে বাইরে পাঠিয়ে দেওয়া,
কাজলের কথাটা আমাদের মনে আছে, সালাউদ্দিনের কথা আমরা শুনলাম। তো এই ঘটনাগুলো নানাভাবে হয়েছে। বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল যে সরকারের পক্ষ থেকে এই জায়গাটা সফর করা হবে এবং এটি নিয়ে কতগুলো নাটকীয় ঘটনাও ঘটেছে, আপনি সেটি জানেন। প্রথম যিনি এই তথ্যটি মানুষের সামনে নিয়ে এসেছিলেন তাসনিম খলিল, তিনি তার পরবর্তীকালে একটা উষ্মাও প্রকাশ করেছিলেন যে কেন সেখানে যাওয়া হচ্ছে না। তো আজকে যে সাংবাদিকদেরকে নিয়ে যাওয়া হয়েছে সেখানে কিন্তু দেশের কোনো সাংবাদিক সেখানে নিয়ে যাওয়া হয়নি। আমি এই কারণটা জানি না, যদিও এটি নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি দুঃখ প্রকাশ করেছেন। তো আমার কাছে বিষয়টি সহজ মনে হয়নি, নিশ্চয়ই এর পেছনে কোনো একটা কারণ আছে। তবে আমাদের মিডিয়া এখন যে অবস্থায় আছে এই কারণটা তারা উদ্ঘাটন করতে পারবেন না। কেন পারবেন না? স্বীকার করি বা না করি, মিডিয়া একটা প্রচণ্ড চাপের মধ্যে আছে, এটি অস্বীকার করা যাবে না। আপনি মিডিয়াতে কাজ করেন, আমাদেরও মিডিয়ার সঙ্গে সম্পৃক্ততা আছে। কারণ এরকমের একটা আলোচিত বিষয়, অপহরণ হলেন কারা, গুমের শিকার হলেন কারা? বিদেশি না তো, সব বাঙালি, এই দেশের মানুষ। সুতরাং এই দেশের মানুষ শেখ হাসিনার গত 15 বছরের দুঃশাসনের নানা জায়গাগুলোকে তুলে ধরছেন। তো তার অপশাসনের এরকমের একটা দুষ্ট ক্ষত আপনি পরিদর্শন করতে যাচ্ছেন, কেন নিলেন না? নিশ্চয়ই এর পেছনে অন্য একটা কারণ আছে। ভুক্তভোগীরা ছিলেন কয়েকজন, ভুক্তভোগীরা ছিলেন, কিন্তু এই বিষয়টা তো মানুষের সামনে তুলে ধরবে কে? মিডিয়াগুলো। তো তাদেরকে তো আপনি নিয়ে যাবেন, এবং বাংলাদেশের এই ধরনের একটা আয়োজনে, এই ধরনের একটা উদ্যোগের সাথে দেশের মিডিয়াকে আপনি নিয়ে যাবেন না। আমি আমার জায়গা থেকে বলতে পারি, আমি এটার সাথে সন্দেহ পোষণ করি, নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে আপনি কতগুলো জায়গা আছে যে জায়গাগুলোতে আমাদেরকে কোনোভাবে স্পর্শ করা উচিত না। আমাদের প্রেস সেক্রেটারি কিন্তু একটা কথা বলেছেন, খেয়াল করেছেন কিনা, কারো আলোচনার মধ্যে আমি সেটা দেখছি না, যে এই রুমগুলোকে কারা প্লাস্টার করেছে এটি আমরা তদন্ত করব। অর্থাৎ অ্যাজ ইট ইজ, যেটা থাকা উচিত ছিল। অনেকগুলো জায়গায় দেখা গেল যে কতগুলো আপনি সংস্কার করেছেন, এটি করেছেন, সেটি করেছেন, এবং এর ফলে কখনো কখনো ওই অপরাধকে জাস্টিফাই করার কতগুলো একটা সন্দেহ তৈরি করে দেওয়ার একটা সুযোগ তৈরি হয়। তো এই ধরনের একটা নিষ্ঠুর কাজকে আপনি কেন এই কাজগুলো করতে হলো? যিনি গুমের যে সংস্কার কমিশনের যিনি প্রধান, তিনি চেয়ারে বসে সেটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছেন, এই জিনিসগুলো কিন্তু দৃষ্টিকটু। এবং কতগুলো জায়গায় আপনি ইনোসেন্টলি এই কাজগুলো করতে পারেন, কিন্তু যখন এই কাজগুলো হয় তখন কিন্তু অভিযুক্তরা তার অভিযোগকে অন্যদিকে ডাইভার্ট করার সুযোগটা পায়। আমি এর ভেতর থেকে শেষ করছি যে আমি মনে করি যে এই ধরনের গুয়াতনামা বের যে নিষ্ঠুরতা, এটি কিন্তু আমরা জানি পৃথিবীর সব জায়গায় স্বৈরশাসকরা এই ধরনের অত্যাচার নির্যাতন করে। এখন জাতিসংঘের যে অংশটি বলেছেন, আমি এই জায়গাটায় শেষ করব যে এই যে ঘটনাটা, এই ঘটনার শুধুমাত্র একজন করেছে আমি এটি মনে করি না, শুধু শেখ হাসিনা এটা করেছে আমি এটি মনে করি না। এর সঙ্গে তার একটা টিম ছিল, এই টিমের সবাইকে যারা যারা যুক্ত তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। কিন্তু আমি কখনো কখনো দেখি যে সরকার যে অনেকগুলো কাজ করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলে, সরকারের যে তালগোল পাকিয়ে ফেলাটা, এর ভেতর থেকে যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পরিবারগুলো ন্যায় বিচার পাবে কিনা, সরকারের প্রস্তুতি, তার দক্ষতা, তার ডেডিকেশন, এগুলো দেখার পরে আমার মনের মধ্যে কতগুলো সন্দেহ তৈরি হয় যে এগুলোকে শুধুমাত্র আপনি কি প্রচার মাধ্যমে নিয়ে যাবেন, নাকি যথাযথ প্রক্রিয়ায় আপনি বিচারের মুখোমুখি এদেরকে দাঁড় করাবেন। গতকালকে একটা ঘটনা কিন্তু আজকে আমরা দেখেছি, আমাদের আইনমন্ত্রী হঠাৎ করে বিচার সম্পর্কে একটা ডেডলাইন দেওয়ার পর আজকে কোর্ট কিন্তু উষ্মা প্রকাশ করেছে। আমি মনে করি যে এই জায়গাগুলোতে হয়তো এই আলোচনাগুলো করলে অনেকে বিব্রত বোধ করেন, কিন্তু এটি সত্য হচ্ছে। আমি এই সরকারের সমালোচনাটা কেন করি জানেন? আমি এই 15 বছরের দুঃশাসন অবসান আমি চেয়েছি। আপনাদের এই অনুষ্ঠানগুলোতে অনেকেই বলে কথা বলার সুযোগ পাইনি, আমরা তো কথা বলেছি সব জায়গায়, আমরা তো রাস্তায় নেমে ফাইট করেছি। 2018 সালে নির্বাচনের আগে নির্বাচন কমিশন ঘেরাও করতে গিয়ে পুলিশের মার খেয়ে 4-5 দিন হসপিটালে থেকেছি, আহত থেকেছি, নিজেদের জীবনের উপর থেকে অনেক ঘটনা গেছে। আমরা চেয়েছি যে এই যে দুঃশাসনের পরিবর্তন হবে, আমার একটা সুন্দর সকাল হবে। কিন্তু আমি যখন সকালবেলা উঠে মিডিয়া খুলে দেখি আমার
তার সাথে এখনকার অবস্থা মিলছে না। এবং আমি এটাই মনে করিয়ে দিতে চাই, এই সরকারের যে সমালোচনাগুলো আমি করি, এই আসার পথে দেখলাম টাঙ্গাইলে আগামীকালকে লালন উৎসব হওয়ার কথা ছিল, সেখানকার কিছু মানুষ ধর্মের নাম করে সেটি বন্ধ করে দিয়েছে। সাতক্ষীরাতে উদীচী শিল্পী গোষ্ঠী এই গণ অভ্যুত্থানে তারা একটা পায়োনিয়র রোল প্লে করেছে। বইমেলায় একটু আগে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা যে তাদের স্টল বন্ধ করে দিয়েছে, তাদের ব্যানার ছিঁড়ে নিয়ে পুড়িয়ে ফেলেছে। অর্থাৎ এই ঘটনাগুলো যখন দেখি তখন আমার হৃদয়ে রক্তক্ষরণ হয় যে আমি 15 বছরের একটা ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে আমি আবার ছোট্ট 6 মাস বয়সের একটা ফ্যাসিবাদকে কি বড় করছি কিনা। এবং সরকারের যে সমালোচনা, এই সমালোচনা আমি এই গণ অভ্যুত্থানের একজন সমর্থক হিসাবে করি। নিশ্চয়ই আওয়ামী লীগের চোখে আমি এই সরকারকে দেখি না, গণ অভ্যুত্থানের সমর্থক হিসাবে আমি এই সরকারকে দেখতে চাই। খুবই উল্লেখযোগ্য। আমরা গত 15 বছরে এই আয়নাঘর নিয়ে বা যারা গুমের শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে, তাদের নিখোঁজ হয়েছে, সেই সব পরিবারের পক্ষ থেকে মায়ের ডাকের একটা সোচ্চার ভূমিকা, অসাধারণ ভূমিকা রেখেছে তারা, দেখেছে অসাধারণ ভূমিকা রেখেছে। এবং তাদের আমি গত 15 বছরের গণতান্ত্রিক আন্দোলনে যাদেরকে রেসপেক্ট করি, স্যালুট করি, আমি তার মধ্যে মায়ের ডাক সংগঠনকে সবার উপরে জায়গা দেই। একজন নারী যেভাবে যুদ্ধ করেছেন, তার বাড়িতে মার্কিন রাষ্ট্রদূত গেছেন, সাথে সাথে মাস্তান বাহিনী গিয়ে তাকে আক্রমণ করেছে। আবার এই সরকারের সময় কিন্তু আপনার খেয়াল আছে কয়েকদিন আগে তার ভাইকে ধরে নিয়ে যাওয়া। এবং এই ঘটনাগুলো আমি কনক্লুশন টানবো এই জায়গাটায়, ওই যে নারীটি যে ভূমিকাটা রেখেছে আমি মনে করি যে অসাধারণ। জি, আচ্ছা, আজকে হয়তো অ্যাটলিস্ট ওনার প্রেজেন্স ওখানে উচিত ছিল। আমি আসবো সেই বিষয়গুলো নিয়ে। আমরা একটু শুনে আসি। আমাদের সাথে রয়েছেন কর্নেল জাকারিয়া হোসেন। কর্নেল জাকারিয়া হোসেন, অনেকক্ষণ আপনাকে অবশ্য অপেক্ষা করতে হয়েছে, আমাদের আলোচকরা ছিলেন। আমি আপনাকে শেষের দিকে আলোচনায় আনলাম মানে এই প্রসঙ্গে, কারণ এখানে কিছু টেকনিক্যাল বিষয়ও থাকতে পারে, যেহেতু এটি একটি বাহিনী, সুশৃঙ্খল বাহিনীর সদস্য, তারা হয়তো অবসরপ্রাপ্ত রয়েছে, কেউ কাজের মধ্যে রয়েছে, তাদের দ্বারা এই ঘটনাগুলো ঘটেছে। আপনার কাছে কি মনে হয় যে এই বিষয়গুলো, আপনি আপনার অবজারভেশনটা বলবেন, যে একটি সুশৃঙ্খল বাহিনী যখন এই ধরনের কাজে লিপ্ত হয় বা এই ধরনের কাজ করতে, তখন তাদের মানে মানসিকতা কি হয় সেটি একটি বিষয়, তাদের কাছে জাতির যে প্রত্যাশা এবং পরবর্তীতে তাদের প্রতি যে আস্থা, সেই জায়গা আসলে কোথায় চলে যায়? আপনার কাছে পুরো বিষয় নিয়ে আপনার বক্তব্য শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। এটিএন বাংলা এবং সঞ্চালক আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। সাথে সাথে দর্শক শ্রোতা আপনাদেরকেও আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমরা এতক্ষণ বিজ্ঞ আলোচকদের আলোচনা শুনেছি। আমি প্রথমে জুলাই 36-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সাথে সাথে যারা এখনো আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন তাদের আশু সুস্থতা কামনা করছি। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে, যে দেরিতে হলেও তিনি তার উপদেষ্টা পরিষদদেরকে কেউ এবং দেশি বিদেশি সাংবাদিক এবং ভুক্তভোগী যারা ছিলেন, আয়নাঘরে যারা বছরের পর বছর ছিলেন, তাদেরকে নিয়ে উনি এই আয়নাঘর নামক যে অভিশপ্ত এবং নির্মম যে ভয়াবহতা চালানো হয়েছে সেটা প্রত্যক্ষ করেছেন। আমি জানি যে এটা আরো 1 মাস আগে পরিদর্শনের একটি প্রোগ্রাম ছিল, কিন্তু বিভিন্ন বাধা বিপত্তির কারণে সেটা সম্ভব হয়নি। এরপরেও আমি আমাদের আর্মি চিফকে ধন্যবাদ জানাতে চাই এই কারণে যে এই আয়নাঘর সমূহ আপনারা জানেন যে এটার তত্ত্বাবধানে আপনি যে একটা বাহিনীর কথা বলেছেন, সেই বাহিনীর কিছু সংযুক্ততা এখানে রয়েছে। তবে তারপরও আজকে এটা দেখার পরিদর্শনের একটা সুযোগ করে দিয়েছেন, এই জন্য সেনাবাহিনী প্রধানকে আমি ধন্যবাদ জানাতে চাই। আজকের এই পরিদর্শনের সময় সবচেয়ে ভালো হতো, একজন অলরেডি বলেছেন যে নেত্র নিউজ যারা এই প্রথমে আয়নাঘরকে নিয়ে এসেছিল সেখানে কোনো সাংবাদিক ছিল না, তেমনি
লেফটেন্যান্ট কর্নেল হাসিন, যার মাধ্যমে আমরা 2022 সালের 13 কি 14 এপ্রিল সম্ভবত, যিনি নেত্রে নিউজের কাছে এই আয়নাঘর সম্পর্কে তথ্য প্রকাশ করেছেন, তাকেও এই পরিদর্শনের সময় থাকাটা যৌক্তিক হইতো এবং এটা যৌক্তিকতার দাবি রাখে। কিন্তু তাকে কি কারণে এখানে এই পরিদর্শনের সময় রাখা হয়নি, যার মাধ্যমে পুরো জাতি জানতে পারলো যে আয়নাঘর নামক এই বিভৎস একটা ঘর আছে, তাকে খুবই প্রাসঙ্গিক হতো সেও যদি আজকের এই টিমের সঙ্গে সংযুক্ত থাকে। এরপরে আমি যেটা বলবো যে আয়নাঘরের সাথে আপনি যে কথাটি বলেছেন যে বাহিনী, সুশৃঙ্খল বাহিনী জড়িত আছে বা ছিল, এটা আমি কিভাবে দেখি? হ্যাঁ, আমি দেখি আপনি এখানে বাহিনীকে বলাটা যৌক্তিক হবে না, এই কারণে বাংলাদেশ সেনাবাহিনীকে আপনি এই জন্য দোষারোপ করতে পারেন না। হ্যাঁ, আপনি পারেন, যেহেতু ডিজিএফআই বলেন, র্যাব বলেন, যেখানে আর্মি অফিসার রয়েছে, কিন্তু সেই অফিসাররা কিন্তু ডেপুটেশনে ওইখানে তারা নিয়োগ পেয়েছে, তারা ওখানে গিয়েছে। কাজী ব্যক্তি বিশেষের অপরাধ কোনো বাহিনীর উপরে চাপানোটা ঠিক হবে না। এবং যেসব অফিসার যারা এই জেনে শুনেও আয়নাঘরের রূপকার হিসেবে আজকে তাদের তথ্য বেরিয়ে আসছে, আয়নাঘরকে লালন পালন করেছেন, নিজেদের ব্রাদার অফিসার ওখানে আছেন বছর পর বছর জেনেও তাদেরকে ওখান থেকে বের করার কোনো ব্যবস্থা গ্রহণ করেননি, এইসব ব্যক্তি বিশেষ যেসব অফিসার যারা নীতি নৈতিকতাহীন, যাদের ভিতরে কোনো মানবতা বলতে কিছু ছিল না, এটাই আজকে প্রকাশ পেয়েছে, তো তারাই দায়ী। এজন্য বাহিনী কোনোভাবে বাহিনী দায়ী হতে পারে না। এরপরে যে বিষয়টা আমি এখানে বলতে চাই সেটা হচ্ছে, এই যে বিভৎসতা এবং নির্মমতা প্রকাশ পেয়েছে, এটা একটা ফেসিস্ট সরকারের, যে একটা ফেসিস্ট সরকার ছিল গত 15-16টা বছর এই জাতির উপরে জগদ্দল পাথর হয়েছিল, সেই ফেসিস্ট সরকারের তো গুম খুন থেকে শুরু করে এমন কোনো অপরাধ নাই যেটা তারা করে নাই, এবং তারা সবটাই কিন্তু চ্যাম্পিয়ন। ধর্ষণে চ্যাম্পিয়ন ছিল, হত্যায় চ্যাম্পিয়ন ছিল, ষড়যন্ত্রে চ্যাম্পিয়ন ছিল, গুম খুনে চ্যাম্পিয়ন ছিল। এমন কোনো বিষয় নাই যে তারা চ্যাম্পিয়ন ছিল না। তো আমি বলবো যে সেই সরকারের এই বিভৎসতা, এই নির্মমতা, এই গুম খুন, আয়নাঘর সৃষ্টি, এটা জানার পরেও সেই ফ্যাসিস্ট সরকারের সাথে যেসব দলগুলো তাদের সাথে ছিল, তাদেরও বিচার হওয়া উচিত। যে এই ফ্যাসিস্ট সরকারকে তারা সাপোর্ট দিয়েছে, তাদের সেই সব যারা নেতৃবৃন্দ, তাদেরকেও এই বিচারের আওতায় নিয়ে আসা উচিত। আরেকটা হচ্ছে, যেসব ব্যক্তি বিশেষ এই অপরাধের সাথে জড়িত ছিল, সরকারের যারা ছিল তারা তো পালিয়ে গেছে, পালিয়ে তারা বিভিন্ন জায়গায় রয়েছে, বা যাদের নাম চলে আসছে, যারা দেশের বাইরে চলে গেছে, তাদেরকে একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে হবে, বিচারের সম্মুখীন করতে হবে। এবং যারা দেশে এখনো রয়েছে তাদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? আপনি দেখেন, আমরা কিন্তু অতীতে দেখেছি যে কারোর বিরুদ্ধে কোনো একটা মামলা হওয়ার সাথে সাথে সে অ্যারেস্ট হচ্ছে। সে মামলার সাথে হয়তো হত্যার কোনো সম্পর্ক নাই, কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়েছিল। আর অথচ এখন এই গুম খুনের সাথে যারা জড়িত, যাদের নাম আসছে, সেটা যত বড় শক্তি হোক, সেটা দেখার বিষয় না। বিষয় হচ্ছে সেই ব্যক্তি বিশেষকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। সে যদি সেনাবাহিনীর অফিসার হয়, নৌবাহিনীর অফিসার হয়, বিমান বাহিনীর অফিসার হয়, পুলিশ বিভাগের হয়, অথবা অন্য কোনো বেসরকারি প্রতিষ্ঠানের হয়, সবাইকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসতে হবে, বিচারে কাঠগড়ায় দাঁড়াতে হবে। সবশেষে আমি যেটা বলতে চাই, কয়েকটা বিষয়ে কিন্তু বিন্দু মাত্র ছাড় দেওয়া যাবে না। একটা হচ্ছে বিডিআর কারণে যে 57 জন অফিসারের যে হত্যা করা হয়েছে, সেই বিষয়ে বিন্দু মাত্র কোনো ছাড় দেওয়া যাবে না। তারপরে হচ্ছে হেফাজতে ক্লিনিং এর সাথে যারা জড়িত ছিল, বিন্দু মাত্র ছাড় নেই। তারপরে জুলাই অভ্যুত্থানে গণহত্যায় যারা জড়িত ছিল, যে সরকার এবং তার যত লোক ছিল, যত দোসর ছিল, যেসব বাহিনী ছিল, যেসব বাহিনীর ব্যক্তি বিশেষ সহযোগিতা করছে, তাদেরকে এই বিচারে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। কাজে আমি আশা করব যে
এখন যে যারা বাধা দিচ্ছে তারা কি ব্যক্তিবিশেষের দায়, ব্যক্তিবিশেষের অপরাধ তারা কি বাহিনীর উপরে নিয়ে আসতে চাচ্ছেন? এই প্রশ্নটা আপনার মাধ্যমে আমি করতে চাচ্ছি। তো আমরা আশা করব যে আর কোনো বাধা যাতে না আসে, এইসব অপরাধীদেরকে অবশ্যই কাঠগড়ায় দাঁড় করাতে হবে, তাদের বিচার করতে হবে। আর একটা খুশি হব সবশেষে, যে দুটো বিষয় যদি বাংলাদেশের ইতিহাসের সাথে না থাকতো আমি খুব খুশি হতাম। একটা হচ্ছে যে এরকম আয়নাঘরের এই নির্মমতা যদি বাংলাদেশের ইতিহাসের সাথে সংযুক্ত না হতো, প্রজন্মের পর প্রজন্ম এই ইতিহাসটা জানবে যে এরকম একটি ঘটনা ঘটেছিল। এটা যদি না হতো তো আমি খুশি হতাম। এবং এই নির্মমতার সাথে, এই আয়নাঘরের সাথে যদি আমার প্রিয় সেনাবাহিনীর যদি কোনো অফিসার যদি জড়িত না থাকতো তাহলে আমি আরো বেশি খুশি হতাম। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের আসলে প্রশ্নটি সে কারণেই ছিল যে একটি বাহিনীকে বিতর্কিত করে তোলার যে অপপ্রয়াস, সেটির থেকেও এ ধরনের ঘটনা ঘটে থাকতে পারে। আমরা যাব ডক্টর মতিনুর রহমান। আরেকটি বিষয় আমরা যেটি আলাপ করছিলাম, আজকে জাতিসংঘের যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেখানে একেবারে স্পষ্টই বলা হয়েছে, দুঃখিত, বাংলাদেশের জনগণের বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে সাবেক সরকার জুলাই গণ অভ্যুত্থানে নৃশংসতা চালিয়েছে এবং সেখানে যে হত্যা করা হয়েছে যে সংখ্যা সেটিও মোটামুটি বলা হয়েছে তাদের প্রতিবেদনে এসেছে, যেটি যে 1400 জনের মতো হত্যা হয়ে থাকতে পারে সেটি বলা হয়েছে। সার্বিক এই বিষয় নিয়ে আপনার বক্তব্য শুনব। ধন্যবাদ আপনাকে। জাতিসংঘের প্রতিবেদনে 1400 মতো বলা হয়েছে, কিন্তু এর আগে একটা রাফ প্রতিবেদন মিডিয়াতে আসছিল, প্রায় 2000-এর মতো হত্যা করা হয়েছে। আমি ধরে নিলাম যে জাতিসংঘের প্রতিবেদনটা যদি সঠিকভাবে ধরে নেন তাহলে 1400-কে হত্যা করা হয়েছে এবং সেটি হচ্ছে ক্ষমতা টিকে থাকার জন্য। তাহলে এই হত্যার সাথে জড়িত যারা, তাদেরকে কি বিচারের আওতায় আমরা আনতে পেরেছি? প্রত্যাশা কি হচ্ছে এটা? এখানে দেখুন অনেকগুলো বিষয় আলোচকদের ভেতর থেকে আসছে। সেটি হচ্ছে, আমি এক এক করে বলি। ইলিয়াস আলীর যখন গুম হয়ে যায় তখন তার স্ত্রী এবং তার মেয়ে ওই সময় শেখ হাসিনার দেখা করেছিলেন এবং শেখ হাসিনা ইলিয়াস আলীর মেয়েকে কোলে নিয়ে আশ্বস্ত করেছিলেন তার বাবাকে খোঁজা হচ্ছে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে তার আগেই তার বাবাকে হত্যা করা হয়েছে। এটা শেখ হাসিনা নিজেই জানতেন এটা। তাহলে একটা ছোট্ট শিশুকে মানে কোন মানসিকতা ধারণ করলে আপনি কোনো মানে আপনার তো একেবারে ভেরি অর্ডিনারি ম্যানও যদি হয়, এটি কি কোনো মানুষ সুস্থ মানুষ করতে পারে? এটি উনি করেছেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষার্থীকে এখন পর্যন্ত আমরা খুঁজে পাই নাই। আচ্ছা, তাদেরকে ধরে নিয়ে আসা হয়েছে এবং তারপর থেকে আমরা এখন পর্যন্ত নিখোঁজ। তার মানে রানিং স্টুডেন্ট 2 জন শিক্ষার্থী ইসলামিক ইউনিভার্সিটির। আপনি দেখেন যে কক্ষগুলো সংস্কার করা হয়েছে, অর্থাৎ যে অবস্থা ছিল সেই অবস্থা এখন পাওয়া যায় না। কিছু কিছু জায়গাতে আপনার প্রোটেকশন দেওয়া হয়েছে। তার মানে এই কাজটি কিন্তু 5 তারিখের পরে ঘটেছে। তাহলে এই কাজটি কারা ঘটালো এটা তদন্তর দাবি রাখে কিনা? তার মানে আপনি যদি শস্যে দিয়ে ভূত তাড়ান তাহলে সেই শস্যের মধ্যে ভূত থাকে, আপনি তো ভূত তাড়াতে পারবেন না। এটি মনে হয় গভর্নমেন্টকে ভাবার সুযোগ রয়েছে। আরেকটা হচ্ছে শেখ হাসিনার আয়নাঘরের সাথে একটা টিম ওয়ার্ক ছিল। এই টিম ওয়ার্কে যারা যুক্ত ছিল তারা কি এখন আইনে আওতায় তারা আসছে বা তাদেরকে গ্রেপ্তার করেছে? একটা লোক 2টা লোক ছিল না তো। একজন সাবেক সেনা কর্মকর্তা বললেন যে কোনো বাহিনী, আমি ওনার সাথে একমত, কোনো বাহিনীকে আপনি এখানে দোষারোপ করতে পারেন না। ব্যক্তি বিশেষের দায়ের জন্য কোনো বাহিনী দায়ভার নিতে পারে না কখনোই। কারণ যে ব্যক্তিগুলো এখানে জড়িত ছিল তাদেরকে কিন্তু আপনার পছন্দ করে নিয়ে যাওয়া হয়েছে যে তাদেরকে দিয়ে এই কাজটি করানো হবে। অর্থাৎ অনেকে স্বতঃস্ফূর্তভাবে গিয়ে কাজটা করেছে, বা হয়তো বা তাদেরকে ডিপ্লয় করা হয়েছে, পরবর্তীতে তারা ওই কাজে অভ্যস্ত হয়েছেন। আরেকটি জিনিস আপনি দেখেন যে আমি আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে বিডিআর এবং বিজিবি একজন সেনা কর্মকর্তার স্ত্রী উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন। এই যে বিডিআরদের যে প্রসেসিং ডেমনস্ট্রেশন যেটা হয়েছে, উনি বলেছেন যে তার হাজব্যান্ডকে যখন হত্যা করা হয় তখন উনি বলেছেন যে আওয়ামী লীগের লোকদেরও কিন্তু পোশাক ছিল এবং তাদের যে বক্তব্য, এই বক্তব্যের ভিতরে কিন্তু অন্য ভাষা আসছে, বাংলা ভাষার বিপরীতে। এটা উনি নিজের আজকে মিডিয়াতে আমি দেখলাম স্টেটমেন্ট দিয়েছেন। তার মানে পিলখানার ঘটনাটি যে পরিকল্পিত,
মানে একেবারে পরিকল্পিত যে একটা বাহিনীকে দুর্বল করা, অর্থাৎ একটা আপনার কি বলা যায় যে রাষ্ট্র কাঠামোকে দুর্বল করা। তো এখন জাতিসংঘের প্রতিবেদন আপনি বলেন যে একটা প্রতিবেদন দিয়েছে, কিন্তু আমি মনে করি প্রতিবেদন আপনি প্রকাশ করেছেন হয়তো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যাবে, বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াতে যাবে। তো প্রথম যে কথাটা এখানে আসছে যে আজকে যে পরিদর্শন করেছেন, আমি সরকারকে সাধুবাদ দিই যে অ্যাটলিস্ট পরিদর্শনটা হয়েছে এবং উনি এই কথাটা বলেছেন। কিন্তু পাশাপাশি এই যে মায়ের আপনার যে ডাক এবং এর বিপরীতে কিন্তু একটা অর্গানাইজেশন তারা দাঁড় করিয়েছিল মায়ের কান্না, যেটা আমরা ইউএস অ্যাম্বাসেডর যখন গিয়েছেন তখন তার বিপরীতে তাকে তার গাড়ি ব্লক করে দেয়া এবং তাকে রাস্তায় ব্যারিকেড দেয়া। অর্থাৎ কতটা মানে প্রত্যেকটি উইনের সাথে কাউন্টার পার্ট তৈরি করার জন্য একটা গ্রুপ ছিল এবং সেই গ্রুপের সাথে কিন্তু আপনার সুশীল সমাজের সকল তাদের কথা বলেন, পলিটিক্যাল লিডারদের কথা বলেন, মিডিয়ার কথা বলেন। আপনি যখন দেখবেন শেখ হাসিনা যখন বিদেশ থেকে এসে সাংবাদিক সম্মেলন করত, তখন আপনার এখনও পর্যন্ত মিডিয়াতে আমি তাদের অবস্থান এখনও সক্রিয় দেখছি। মানে আমার কষ্টটা কোন জায়গায়? কষ্টটা হচ্ছে যে আজকে মিডিয়াতে কথা বলা উচিত, সেটা হচ্ছে যখন আমরা এই যে অনেকে জুলাই 36 বলে, আমি আসলে জুলাই 36 বলতে রাজি না। কী কারণে? আমি অগাস্টটাকে আপহোল্ড করতে চাই, কারণ অগাস্ট আসলে আমাদের জীবনে অনেকগুলো ঘটনার সাক্ষী। তো সে কারণে আপনি দেখবেন যে আমি শিক্ষক হিসেবে স্টুডেন্টদের সাথে যখন ডে 1 থেকে আমরা সম্পৃক্ত থেকেছি, আমাদের বিরুদ্ধে আমি 3 নম্বর আসামি রাষ্ট্রদ্রোহী মামলার। 4 তারিখে মামলা রুজু হয়েছে। আমার বিশ্ববিদ্যালয় প্রশাসন এটিকে প্রসেস করেছে এবং যদি 5 তারিখে শেখ হাসিনা বিদায় না নিত তাহলে ওই আয়নাঘরে আমার জায়গা হতো, অথবা হয়তো পৃথিবীতেই থাকতাম না। তো এখন এরপরও যদি আপনি সক্রিয় প্রশাসনে তারা না, মানে এটা দুঃখজনক। তো মানে শুধুমাত্র শিক্ষার্থীরা শহীদ হয়েছে, বঙ্গুত্ব বরণ করেছে তাই না, আমরা হয়তো সেটি হই নাই, কিন্তু আমাদের তো ওই জায়গাতে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল। তো এরপরও যদি আপনি এখন বলেন যে আমি আসলে কায়দায় বেকায়দায় এই কথা বলতে বাধ্য হচ্ছি, কিন্তু আমরা তো বলি নাই, আমরা কিন্তু সে কথাগুলো বলি নাই। তাহলে তারা এখন এই যে ফ্লোর ক্রস করে বা ফ্লোর কালার চেঞ্জ করে যে অবস্থানগুলো নিচ্ছে, এই দুর্বলতার কারণে আজকে বাংলাদেশে কিন্তু মানুষ, আপনি জিজ্ঞেস করেন যে প্রত্যাশা নিয়ে 5ই আগস্ট ঘটেছে, যে স্পিরিটটা ছিল, জনগণের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, এখন যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে ওই র্যাঙ্কিংটা আপনি পাচ্ছেন না। কী কারণে? তাহলে এর ব্যর্থতা কোথায়? একটা কথা আপনারা আলোচনায় নিয়ে আসছেন, মিডিয়া চাপে আছে। কেন মিডিয়া এখন চাপে থাকবে? মিডিয়া চাপে থাকার তো কোনো সুযোগ নেই। তাহলে মিডিয়া কোন শক্তির বদলিতে চাপে আছে সেটা কেন আইডেন্টিফাই হচ্ছে না? তাহলে কেন 1400 শিক্ষার্থী বা জনতা জীবন দিল? তাই না? এই প্রশ্নগুলো চলে আসে না? আমি মনে করি যে এখানে আমার এই যে এক সেনা কর্মকর্তার স্ত্রী যে সাক্ষাৎকার দিয়েছেন যে বিজিবি নয় বিডিআর থাকা উচিত, বিডিআরের নামটাই থাকা উচিত, এটি হচ্ছে মূলত সীমান্ত রক্ষী বাহিনী। এটা হঠাৎ করে বিজিবিতে কেন আসছে? এটা সব কিছুই দেখুন, সব কিছুই একটা পরিকল্পিতভাবে এই ঘটনাগুলো ঘটিয়েছে। অর্থাৎ রাষ্ট্র কাঠামো তো শুধু শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকবে তা নয়, বাংলাদেশকে প্রকৃত অর্থেই একটি বলা যায় যে ডিফ্যাক্টো একটি কলোনিয়াল স্টেটে রূপান্তর করার মাস্টার প্ল্যানের অংশ হিসেবে শেখ হাসিনাকে টিকে রাখা হয়েছিল। সুতরাং সেই জায়গা থেকে যদি আপনি ভবিষ্যতে আপনি এই যেহেতু আন্দোলনে যদি নতুন করে আরেকটি ফ্যাসিস্ট জন্ম নেয় বাংলাদেশে, আপনি শিক্ষার্থী বলেন, জনতা বলেন, এদিকে আন্দোলনে আপনি পাবেন না। তার মানে বাংলাদেশ কি সারা জীবন এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা হতাশায় নিমজ্জিত থাকব? আমি মনে করি যে এখন একটা সময় আসছে প্রত্যেকটি মানুষের সোচ্চার হওয়ার, এবং অপরাপর রাজনৈতিক দল থেকে শুরু করে সকল স্তরের, সেটি হচ্ছে যে এই 5ই আগস্টের ঘটনা এবং তার পূর্বাপর যে ঘটনাগুলো, এটি সুষ্ঠু তদন্ত এবং বিচার মানুষ প্রত্যাশা করে, আমরা প্রত্যাশা করি। একটু শুনে আসি, আমাদের সাথে রয়েছেন যেন বাবু, শুনতে পাচ্ছেন আপনি? জি, শুনতে পাচ্ছি। জি, এই যে জাতিসংঘের যে প্রতিবেদন, সেই বিষয়ে আমরা আলাপ করছিলাম, এবং এখানে তো নিঃসন্দেহে আপনাদের রাজনৈতিক দল হিসেবে আপনাদেরও অগ্রণী ভূমিকা যেহেতু রাখছিলেন আন্দোলনের ক্ষেত্রে, সুতরাং আপনাদের নেতাকর্মীরাও সেখানে নির্যাতিত হয়েছে এবং হতাহত হয়েছে। সেই বিষয়গুলো নিয়ে একটু বলবেন। এবং গণতান্ত্রিক সরকার বলা হয়ে থাকে, তথাকথিত গণতান্ত্রিক সরকারই এখন বলতে হয়, যে সেই জায়গায় আচরণ যেটি ডক্টর
একে এম মতিনুর রহমানও বলছিলেন যে স্বৈরশাসনের কাছ থেকেও আমরা যে আচরণ পাইনি, মানে এরশাদ সাহেবের কথা বলছিলেন, তার চেয়ে বেশি যেটি পেয়েছি, সেই অভিজ্ঞতা আপনাদের কথা শুনব। জি, ধন্যবাদ। ডক্টর মতিনুর যেটা বলেছেন আমি তার সাথে একমত, তবে আমি আরো উচ্ছ্বসিত হতাম উনি যদি এর সাথে আরো পেশাজীবীদের মধ্যে, যেমন শিক্ষকরা, অধ্যাপকরা, সাংবাদিকরা, ইঞ্জিনিয়াররা, চার্টার অ্যাকাউন্ট্যান্টরা, আপনি কোন জায়গায় যাবেন, প্রাইমারি স্কুলের শিক্ষকরা, তার প্রত্যেকেই এই অলিগারের এক একজন সদস্য ছিলেন। এবং যে কারণেই গত 15 বছরে বিশ্ববিদ্যালয়গুলোতে ভালো শিক্ষক বলতে আমরা যাদেরকে বুঝি, নৈতিক মানসম্মত শিক্ষক যারা, তার প্রশাসনের কোনো অংশ হতে পারেনি, তারা পলিসি মেকিংয়ে থাকতে পারেনি। আপনার টেক্সট বুক বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, সর্বত্র একই অবস্থা। হেফাজতেরকে কৌমি জননী বলে আমরা অনেক কিছুই দেখেছি এদেশে। কাজে এই মানে আপনার শুধুমাত্র আপনি একটা সেক্টরকে, আর্মিকে বা পুলিশকে বা বিডিআরকে আপনি দায়ী করবেন বা সচিবদের দায়ী করবেন এমন বিষয় না। সম্পূর্ণ, এমনকি মসজিদের ইমাম পর্যন্ত, মসজিদের ইমাম পালায়ে যায় তো এদেশে, এটাই তো ইতিহাস। যে আলোচনাটা হচ্ছিল সেটা হচ্ছে যে গুম খুন নিয়ে আলোচনা হচ্ছিল। গুম খুনের ইতিহাস যদি বলেন, তাহলে আমি তথ্য থেকে বলছি, সেটা হচ্ছে আমাদের 422 জন বিএনপি নেতা নিহত হয়েছে শুধুমাত্র এই 24-এর আন্দোলনে, জুলাই এবং আগস্টে। আমাদের নেতাকর্মীদের 2276 জনকে ক্রস ফায়ারে নিহত করেছে 2008 থেকে 2024-এর অগাস্ট পর্যন্ত। আমাদের ইলিয়াস ভাই বলেন, কিংবা সালাউদ্দিন আহমেদ স্যার বলেন, কিংবা আপনার চৌধুরী আলম সহ 153 জনকে গুম করা হয়েছে। আমরা সমস্ত ডকুমেন্ট সহ আমাদের দলের পক্ষ থেকে আমরা যেসব অর্গান আছে সেখানে আমরা সেগুলো দাখিল করেছি ইতিমধ্যে। আপনারা জানেন, সাংবাদিক হিসেবে আপনারা আরো ভালো জানবেন আমি নিশ্চিত। কিন্তু একটা বিষয় মিডিয়াতে কখনোই আলোচনা হয় না, সেটা হচ্ছে এই গুমের কথা, এই খুনের কথা, এই ক্রসফায়ারের কথা। এটা বলেছে সবচেয়ে বেশি কিন্তু বিএনপি, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি, সবচেয়ে বেশি এটা নিয়ে মুখর ছিল বিএনপি। এবং বিএনপি সবসময় গণতান্ত্রিক আচরণ করবারই চেষ্টা করেছে। আমরা টকশোতে অনেককেই চিনি। আমার মনে হয় যে মোস্তাফিজ আমার বন্ধুবর হবেন, ইয়ারমেট, কারণ আমার বন্ধুদের সাথে তার বিভিন্ন ছবি টবি দেখি, ঢাকা কলেজের আমার সব বন্ধুদের সাথে তাকে প্রায়শই দেখি। তো তাকেও আমরা দেখেছি বিভিন্ন মিডিয়াতে সোচ্চার হতে। কিন্তু আমাদের মতো যদি আরো সরাসরি সোচ্চার হতেন তাহলে ভালো হতো। আমার কাছে মনে হয়েছে আমরা বিএনপির লোকেরা কিন্তু সরাসরি সোচ্চার ছিলাম এই জালিমের বিরুদ্ধে, এই হায়ানার বিরুদ্ধে, এই নিশিরাতের ভোট আয়োজনকারীর বিরুদ্ধে, এই ভোট হরণকারীর বিরুদ্ধে, এই ভারতের সেবাদাসের বিরুদ্ধে, এই গুমখুনের বিরুদ্ধে, এই অনাচারের বিরুদ্ধে, এই অত্যাচারের বিরুদ্ধে, এই অনিয়মের বিরুদ্ধে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সর্বত কাজ করেছি। কিন্তু মিডিয়াতে সেই জিনিসগুলো কিন্তু খুব যে ভালোভাবে এগুলা আলোচিত হয় বা আলোড়িত হয় এটা কিন্তু আমরা দেখিনি। কারণ আমরা জানি বিএনপি বরাবরই মিডিয়া প্রেমিক। ওই দিন একটা টকশোতে আমি বলছিলাম যে বিএনপি যখন ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে বলেন যে আমরা রোজার মধ্যে কোনো আন্দোলন দিব না, তখন মানুষ এটাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। আবার বিএনপি যখন আমাদের নেতা জনাব তারেক রহমান যখন 5ই আগস্টের পর আমাদের একটা সমাবেশের ডাক দেয়, যার যৌক্তিকতা কিন্তু এখন মানুষ খুঁজে পাচ্ছে। আমার মনে হয় বুদ্ধিজীবী মহল, সুশীল সমাজ, সাংবাদিক সমাজ সবাই এখন খুঁজে পাচ্ছে যে না, কেন সেটার দরকার ছিল। কাজেই আমরা বিএনপির পক্ষ থেকে আমরা মনে করি যে বাংলাদেশে এই যে এখনো যে জিনিসগুলো হচ্ছে, অনিয়ম, অনাচার, আমার মনে হয় সর্বাগ্রে 6 মাস, স্যার যেটা বলেছেন, কর্নেল জাকারিয়া যেটা বলেছেন, যে সর্বাগ্রে যে জিনিসটির প্রয়োজন সেটি হচ্ছে যে ব্যক্তিগুলো এর সাথে জড়িত তাদের প্রত্যেককে আমার মনে হয় অনতিবিলম্বে এবং পরবর্তী 30 থেকে 45 দিনের মধ্যে আমরা যদি আইনের আওতায় শতভাগ আনতে না পারি,
তাদেরকে বিচারের মুখোমুখি করতে না পারি, আমার মনে হয় না এদেশের ভবিষ্যৎ খুব একটা ভালো হবে না। জনাব বাবুল, একটা কথা বলে শেষ করছি। না, আপনি শেষ করবেন না, আপনি সংযুক্ত করবেন। আমি বলছি ব্যক্তির দায় বাহিনী নিবে না, এখানে আমার প্রশ্ন আছে। অবশ্যই বাহিনীগুলোকে সেইভাবে, কারণ আমার পরিবার অত্যাচারিত, আমার ভাই পুলিশের চাকরি থেকে চলে গেছে, আমার ভাই বিডিআরের জেল খেটেছে, আমরা পারিবারিকভাবে অত্যাচারিত, কিন্তু আমার কথা হচ্ছে বাহিনী সেটাই সুসজ্জিত, সুসংগঠিত, সুশৃঙ্খলিত যে বাহিনী তার ব্যক্তির দায় নাই, এবং ব্যক্তির দায় বাহিনীকে নিতে হবে এবং বাহিনীটা সেভাবেই তৈরি করতে হবে। হ্যাঁ, আমি বলছি না যে বাহিনীকে বিচারের আওতায় আনতে হবে, আমি অবশ্যই বলছি যে ব্যক্তির বিচার হোক, কিন্তু বাহিনীগুলোকে ভবিষ্যতে এমনভাবে তৈরি করতে হবে যে বাহিনীগুলো যেন অন্তত দেশের প্রয়োজনে, সার্বভৌমত্বের প্রয়োজনে, আইন শৃঙ্খলা ঠিক রাখবার প্রয়োজনে তারা যেন নিরপেক্ষ ভূমিকা পালন করে, সেই আশা বাহিনীর কাছে কিন্তু থাকবে। জি, অসংখ্য ধন্যবাদ। সে বিষয়টি তো রয়েছে, যেটি বিচারের প্রক্রিয়ার কথা বলছেন এখানে, আমরা যেখানে বলছি যে জাস্টিস ডিলাইড, জাস্টিস ডিনাইড যেরকম আছে, ঠিক একইভাবে জাস্টিস হারিড, জাস্টিস বারিড হয়ে যায়। সেই জায়গায় তো গভর্নমেন্ট হয়তো চিন্তা করেই আগাচ্ছে। আপনার কাছে কি মনে হয়? দেখুন, এটা প্রকাশ্যই বাংলাদেশে কে কি করেছেন গত 15 বছরে প্রত্যেকেই জানেন, কে কিভাবে চলেছেন, কে কিভাবে উঠেছেন বসেছেন। এটার জন্য 6 মাস সময় অনেক বেশি, কিন্তু আমরা ডক্টর ইউনূসকে মনে করি আমাদের দেশে ভালো অনেকগুলো জিনিসের মধ্যে একটা জিনিস হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা মনে করি, আমরা বিশ্বাস করি উনি সাকসেস হবেন। আমার মনে হয় ওনাকে আমরা এই জন্যই বিএনপি সময় দিচ্ছেন যে উনি যেন দ্রুত এই কাজগুলো করেন, এবং কারা করেছেন না করেছেন এটা এখন প্রকাশ্যই বাংলাদেশে, সেটা ইউটিউব বলেন, গণমাধ্যম বলেন, রেস্ট্রিক্টেড গণমাধ্যমে যেগুলো আছে সেটা দিয়েও যদি আমরা ধরি, তথ্য প্রমাণ তো হাতের কাছে। এটা সদিচ্ছা দরকার, বিচারের আওতায় তাদেরকে আনতে হবে, না আনলে দেশে সুবিচার হবে না। জি, জনাব শরীফুজ্জামান শরীফ, আপনার বক্তব্য শুনবো বিচারিক প্রক্রিয়া নিয়েই, যেটি বলছিলেন যে আইনের আওতায় আনতে হবে নিঃসন্দেহে, যে গুম খুন এবং জাতিসংঘের যে রিপোর্ট সেখানে যে নৃশংসতা সব কিছু মিলিয়ে, কিন্তু আনার ক্ষেত্রে প্রতিবন্ধকতাটা আসলে কোথায়? একটি তো বিচারের বিচারটি যাতে সুষ্ঠুভাবে হয় সেজন্য সময় নেওয়া, এটি একটি বিষয়, সেটি হয়তো যৌক্তিকতা আর নিরিখে কেউ কেউ বিচার করবেন, কিন্তু যারা এই প্রক্রিয়ার সাথে থাকবেন, যাদেরকে দিয়ে আপনি ইনভেস্টিগেশন করবেন, যাদেরকে আপনি দায়িত্ব দেবেন, সেই জায়গায় ঘুরে ফিরে কি সে কথাই আসছে যে দোসর বা সহায়তাকারী থেকেই যায়, যার কারণে তারাই রাষ্ট্রকে টেনে ধরছে? ধন্যবাদ। আলোচনার সূত্র ধরে আমি কতগুলো পপুলিস্ট কথা বলতে পারি, কিন্তু আমি যদি এটিকে ক্রিটিক্যালি দেখতে চাই, কখনো কখনো সেটি পপুলিস্ট থাকে না। আপনি কি খেয়াল করেছেন যে রিপোর্টটা পুরোটা কি, গ্রাউন্ডটা কি দেখেছেন? তারা কিন্তু জুলাইয়ের 1 তারিখ থেকে আগস্টের 15 তারিখ পর্যন্ত কথা বলছেন, কাউন্টটা করেছেন। রাইট। আমরা কেউ কারো আলোচনার মধ্যে এই বিষয়টা কিন্তু আমরা আনিনি। আমরা জুলাইয়ের 1 থেকে আগস্টের 15, তার মানে হলো গণ অভ্যুত্থানের পরে আরও 10 দিন। খেয়াল করেন, গণ অভ্যুত্থানের পরে আরও 10 দিন, অর্থাৎ এর সঙ্গে দুটো সরকারের কিন্তু অ্যাফিলিয়েশন আছে। আজকে যারা ক্ষমতায় আছেন তাদের সময়ের প্রায় 8 দিন, আর ওই সরকারের বাকি দিন। সুতরাং সংখ্যাটা আপনি দেখেন, বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের যে হিসাব, শহীদের যে তালিকা, তাতে 800+, জুলাই অভ্যুত্থান ফাউন্ডেশনের 600+, আর আরেকটা হিসাবে বলা হচ্ছে 2000। আর এই যে জাতিসংঘ যে হিসাবটা দিয়েছে তারা বলছে 1400, 15ই আগস্ট পর্যন্ত। তাহলে আপনি এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড শেখ হাসিনার শাসন আমলে তার কিন্তু একটা দায় আছে। আবার এই পাশে এসে পরবর্তীতে যারা দায়িত্বটা নিয়েছে তাদের উপরে কিন্তু একটা দায় বর্তায়। এখন আমি বলতে পারি যে এই অংশটার দায় আমার না, তাহলে এই অংশটার দায় কার? আমলাতন্ত্রের কিংবা প্রশাসনের, কারণ সেই রেখে যাওয়া প্রশাসনই তো ছিল। হ্যাঁ, কেউকে না কাউকে তো দায়িত্ব নিতে হবে। আবার বিগত সরকার সেই প্রশাসনই তো ছিল। আবার সরকার কিন্তু একটা ইনডেমনিটি দিয়েছে 5ই আগস্টের পরে। এটা কিন্তু খুবই আপনাকে খেয়াল করতে হবে। জাতিসংঘ কিন্তু এই যে তথ্যটা দিয়েছে, এবং তারা কতগুলো অবজারভেশন তাদের আছে। তারা বলেছে
যে তাদের কতগুলো ফাইন্ডিংস আছে, যদি সেইগুলো দেওয়া হয় তাহলে তারা এই জায়গাটায় সহযোগিতা করবে। তারা কতগুলো স্টেজ মেনটেন করতে চায়, তারা কতগুলো পদ্ধতি মেনটেন করতে চায়, অর্থাৎ তাদের যে সহযোগিতাটুকু আপনার দরকার। এখন এই যে জুলাইয়ের 1 থেকে আগস্টের 15 আমি যদি ভাগ করে ফেলি যে এই অংশের বিচার আমি করব আর এই অংশের বিচার করব না, আমাকে যদি জিজ্ঞেস করেন এই গণঅভ্যুত্থানের সমর্থক হিসাবে আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আওয়ামী লীগের শাসনামলে যে তথ্যগুলো এসেছে, শেখ হাসিনা, তার সাথের কয়েকজন নেতা, তার দল এবং তার প্রশাসন, আমি মনে করি যে বিশেষভাবে দ্রুততার সাথে তাদেরকে আপনি বিচারের কাঠগড়ায় দাঁড় করতে হবে। এটি হচ্ছে আমার ডিমান্ড। সরকার হিসাবে ওই যে আপনাকে বললাম যে বাকি যে 10 দিনের যে ঘটনাগুলো আপনি যদি হিসাব করে দেখেন, যদি 800 পর্যন্ত ধরেন, তাহলে বাকি 10 দিনে কিন্তু আপনার 600-র মতো মানুষ। তাহলে এই দায়টা আপনি কাকে দেবেন? কে করবে? শেষ করার জায়গাটা হলো সরকারের অনেকগুলো চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জগুলো সরকার মোকাবেলা করতে পারছে না। আমরা কখনো কখনো অতি আবেগে কতগুলো সাথে যুক্ত হয়ে যাই। যেমন আজকে এই সরকারের সময় আমি সবথেকে বড় ব্যর্থতা যেটা দেখি, যেটা সরকারের আন্তরিকতার অভাব মনে করি, এই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যরা গভীর রাতে ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার অফিসের সামনে গিয়ে বসে থাকেন, আহতরা চিকিৎসা পান না। এই অভিযোগটা যখন করেন, আমি যখন সেটিকে এনশিওর করতে পারি না, তখন অন্যদের সমালোচনার পাশাপাশি নিজেকেও একটু জিজ্ঞেস করতে হয় আমার সক্ষমতা কতটুকু, অথবা এই গণঅভ্যুত্থানের যে যাদের সবথেকে বড় অবদান সেটিকে কি আমি রেসপেক্ট করলাম? আমি এত কিছু করতে পারি, আমার এত রকমের সক্ষমতা আছে, আমি এই মানুষগুলোকে চিকিৎসা দিতে পারছি না। আমি এখনো মনে করি যে সরকারের প্রায়োরিটিটা এই মুহূর্তে ঠিক করা দরকার। সরকার সবার সরকার, আহতের সরকার, নিহতের সরকার, শহীদ পরিবারের সরকার, সবার সরকার। সুতরাং সরকারকে এই বিষয়গুলোকে, এখন যে সময়টা আছে, দেশ কিন্তু নির্বাচনের দিকে চলে যাচ্ছে, যদিও আমি এখন পর্যন্ত সন্দিহান যে এই ডিসেম্বরে যেটি বলা হচ্ছে এটা সময় পেলে কোনো এক সময় অন্য সময় বলবো যে কেন আপনি সন্দিহান। কিন্তু এই সময়কালে সরকারের যে চ্যালেঞ্জগুলো আছে, আমি মনে করি যে আয়না ঘরের সাথে যারা যুক্ত, আপনাকে বিচারের মুখোমুখি দাঁড় করতে হবে। ওই যে কথা বলেন না যে এই ঘটনার জন্য কোনো বাহিনী দায়ী না, ওই বাহিনী কি বলেছে তার সদস্যকে যে তুমি এই কাজটি কেন করেছো? ওই বাহিনীর কাছে তো সে তো রিপোর্ট করতে হয়, তার তো অধীনস্থ। আমি একটা ঘটনা ঘটলাম, একটু শুনে আসি, শেষ করবো। সেই জায়গাগুলোতে আমরা ওই যে আবেগের কারণে কখনো কখনো পরিস্থিতি অন্যদিকে আমরা নিয়ে যাই। কর্নেল জাকারিয়া, আমরা শেষ করব, আপনার কনক্লুডিং রিমার্ক শুনবো খুব সংক্ষেপে, শেষ মিনিটে আছে। জি, আমি শেষে যা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখুন, আমরা না সাইকোলজিক্যালি 15টা বছর কিন্তু আমরা আমি বলবো যে বিডিআর কার্নেস থেকে শুরু করে 2009 সালে আমরা তখন সেনাবাহিনীতে মেজর, তো এখন যারা সেনাবাহিনীতে ইন সার্ভিসে আছে তারা কিন্তু আমাদের কন্টেম্পোরারি। আমার নিজেরই কোর্সমেট আছে 12 থেকে 13 জন মেজর জেনারেল এখন। তারপরে আমার আগের সিনিয়র কোর্স, জুনিয়র কোর্স, যাদের সঙ্গে একসঙ্গে বিভিন্ন কোর্স করেছি, বিভিন্ন ফরমেশনে আমরা একসঙ্গে চাকরি করেছি, তো সবাই পরিচিত। আমি যেটা বলবো সেটা হচ্ছে, সবচাইতে ভাবতে অবাক লাগে যে 5ই আগস্টের পরে এই যে আয়নাগড় এর যে প্রকোষ্ঠগুলো ছিল ছোট ছোট, 4 ফিট বাই 3 ফিট এরকম একটা আসছে, 4 ফিট বাই 3 ফিট, তো এরকম একটা জায়গায় বছর পর বছর ধরে 8 বছর ধরে ব্রিগেডিয়ার জেনারেল আজমি ওখানে ছিলেন, হাসিন ছিলেন, তারপরে আমাদের 5-7 জন ক্যাপ্টেন, তাদেরকে বছর পর বছর ওখানে রাখা হয়েছে। এরপরে যে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বলেন, যাদেরকে 400-র মধ্যে যেসব আসছে, যে 400-র অধিক যাদের আর কোনো ট্রেস আউট করা যাচ্ছে না তারা বেঁচে আছে কিনা। এখন এই যে এর সাথে যারা জড়িত ছিল তারা তো একসময় আয়নাগরে ছিল দেশের বিভিন্ন জায়গায়, সেখান থেকে নিয়ে তাদেরকে যে কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে, অনেক সময় শোনা গেছে রাতের অন্ধকারে ব্রিজে নিয়ে গুলি করে বালুর বস্তা দিয়ে তারপরে নদীতে ফেলে দেওয়া হয়েছে। এইসব যে বিষয়গুলো আসছে, এখন এটা আপনি কিভাবে ট্রেস আউট করবেন? ট্রেস আউট করতে হলে তো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। আমরা কি সেই প্রক্রিয়াটা দেখতে পাচ্ছি যে প্রক্রিয়াটা চলছে?
কারণ ওই সময়ে এই 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত কারা কারা গোয়েন্দা প্রধান ছিল পুলিশের, কারা কারা আপনার ডিএমপি কমিশনার ছিল, কারা কারা ডিজিএফআই ছিল, কারা কারা সিটিআইবি তে ছিল, ডিজিএফআই সিটিআইবি যে সেল আছে তার পরিচালক ছিল, যারা র্যাবের সিও ছিল, এদেরকে আপনি নিয়ে আসেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন, জিজ্ঞাসাবাদ করে বের করে নিয়ে আসেন যে যারা যাদেরকে পাওয়া যাচ্ছে না এদের ডিসপোজালটা কিভাবে হয়েছে। তো এটা তো বের করতে হবে। এটা বের করার জন্য সেইটা একটা সময়ের ব্যাপার। কিন্তু আমরা কিন্তু এই মুখে বলি যে আমরা বিচার চাই, আমরা গণহত্যার বিচার চাই, আমরা 57 জন অফিসারের হত্যার বিচার চাই, বিডিআর কারণে যে গুম খুনের বিচার চাই, কিন্তু বিচারের জন্য তো একটা সময় দিতে হবে। কিন্তু আমরা দেখতে পাই যে সবাই মানে তাড়াতাড়ি ভোটের জন্য, একটা নির্বাচনের জন্য সবাই আমরা ব্যস্ত হয়ে গেছি। ওইখানে ব্যস্ততা না দেখিয়ে আমরা যদি এই বিচার প্রক্রিয়ায় যদি আমরা সময় দেই এবং এটার ব্যাপারে যদি আমরা সবাই জাতীয় ঐক্যমত্য গড়ে তুলি, তাহলে সেটা সবচাইতে হবে শহীদের রক্তের প্রতি জাস্টিস করা হবে। অসংখ্য ধন্যবাদ। আমরাও সেই প্রত্যাশা করব। অবশ্যই বিচার তো আমরা সবাই চাই এবং অ্যাটলিস্ট সেই প্রক্রিয়াটি শুরু হোক, সেই প্রত্যাশায় শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।